দেখো যে আমাদের আজকের লেকচার যেটা লাইন টু গ্রাউন্ড ফল্টার, এটার আমাদের সিকোয়েন্সিয়াল নেটওয়ার্কটা কীভাবে করি সেটা আমি ফার্স্টে দেখব। ছবি দেখে তোমরা বুঝতে পারতেছো যে লাইন টু এখানে নর্মালি জেনারেটরটা হচ্ছে আনলোডেড, এখানে কিন্তু টার্মিনালে কোনো লোড নাই। আনলোডেড জেনারেটরের লাইন টু গ্রাউন্ড ফল, যে কোনো একটার লাইনটা শর্ট হয়ে গ্রাউন্ডেড হয়ে গেছে, এই জন্য এটা হচ্ছে লাইন টু গ্রাউন্ড ফল। এবং আর দুইটা টার্মিনাল দেখো এখানে ওপেন অবস্থায় আছে, সো এখানে কোনো ফল্ট হয়নি। যা ফল্ট হয়েছে ওই এই 1 নাম্বার ফেজ এ ফেজে হয়েছে, সেটা হচ্ছে লাইন টু গ্রাউন্ড ফল্ট হয়েছে। আচ্ছা, এখন দেখো যে এখানে তোমার আমরা যে সিমেট্রিক্যাল কম্পোনেন্টগুলো, যেহেতু আমাদের সিকোয়েন্সিয়াল নেটওয়ার্কটা মানে এটা করে করে আমরা যে পর্যায়ে যাব সেই পর্যায়ে এই যে এই সার্কিট ডায়াগ্রামটা দেখো, এখানে কিন্তু পজিটিভ সিকোয়েন্স কারেন্ট, নেগেটিভ সিকোয়েন্স কারেন্ট, জিরো সিকোয়েন্স কারেন্ট আছে। সো এই যে নেটওয়ার্কটা এটা কিন্তু সিমেট্রিক্যাল কম্পোনেন্টওয়ালা নেটওয়ার্ক। সো আমাদের সিমেট্রিক্যাল কম্পোনেন্টওয়ালা নেটওয়ার্কের জন্য আমরা ফেজ কম্পোনেন্টকে কিসে কনভার্ট করবো বলো তো? সিমেট্রিক্যাল কম্পোনেন্ট। মানে হচ্ছে এই আইএ, আইবি, আইসি এটা আমাদের এখান থেকে আমাদের সিমেট্রিক্যাল কম্পোনেন্টগুলোয় কনভার্ট করতে হবে। এখন কি কি আমরা একটা লাইন টু গ্রাউন্ড ফল্টে আমরা কি কি আগের থেকে জানতে পারি এটা এখানে দেখো। যেহেতু জেনারেটরটা আনলোডেড, সো এই যে আইএ এবং আইবি, আইসি যদি ফল্ট না হয়, কোনো কারেন্ট আছে সেখানে? কোনো কারেন্ট নাই। সো ফল্ট হয়েছে এ ফেজে, তার মানে কি সেই লাইনটা গ্রাউন্ডেড হয়ে গেছে, তার মানে সেখান থেকে কিছু কারেন্ট ফ্লো হচ্ছে, তাই না? সো আইএটা জিরো হবে না ফল্ট হওয়ার পরে, যা শুধু আইবি এবং আইসি জিরো হবে। এটা তোমরা একটু খাতায় লিখে রাখো, আইবি এবং আইসি জিরো। আইএর একটা ভ্যালু থাকবে, কিন্তু আইবি ও জিরো, আইসিও জিরো। আচ্ছা, এরপরে আমাদের আইএ, আইবি, আইসি, এই আইবি এবং আইসি জিরো, এই জিরোটা তোমরা হচ্ছে যদি এই ম্যাট্রিক্সের মধ্যে বসে দাও, এখানে জিরো জিরো করে দাও, তারপরে হচ্ছে যদি সলভ করো তাহলে দেখবা যে আইএ ওয়ানের ভ্যালুটা 1/3, আইএ এই দুটো তো জিরো, তাই না? তাহলে 1/3 আইই হবে। তেমনিভাবে আইএ 2 যদি করো, আইবি, আইসি জিরো, 1/3 আইই হবে। দেখো তিনটা সমান হয়ে যায়, সমান না? এটা একটু খাতায় লেখো যে আইএ 1 সমান আইএ 2 সমান আইএ 0 সমান 1/3 আইএ। আচ্ছা, আর এখানে আমাদের আইএটা কি কারেন্ট বলো তো? আইএটা ফল্ট কারেন্ট না, কারণ এ ফেজটাই হচ্ছে গ্রাউন্ডেড হয়ে গেছে। সো এ ফেজের মধ্যে যে কারেন্টটা যাবে সেটা হচ্ছে ফল্ট কারেন্ট। সো আইএটাই হচ্ছে এখানে ফল্ট কারেন্ট। এই জন্য নিচের লাইনে দেখো আইএফ দিয়ে ফল্ট কারেন্ট বোঝাচ্ছে আইএফ সমান আইএ সমান 3 আই, এই যে তিনটা এদিকে গুণ হয়ে গেছে, 3 আইএ1 সমান দেখো আইএন, এখানে একটা আছে আইএন দিয়ে বোঝাচ্ছে হচ্ছে এই যে দেখো ছবিটার দিকে যদি খেয়াল করো, এটা যদি নিউট্রাল থেকে একটা ইম্পিডেন্স হয়ে গ্রাউন্ডেড হয়ে যায়, এখান থেকে যে কারেন্টটা যাবে সেটাই আইএ না? কারণ আইবি এবং আইসি তো জিরো। তোমরা জানো যে এই দিক থেকে যে কারেন্টটা যায় সেটার যোগফল হচ্ছে আইএ প্লাস আইবি প্লাস আইসি, তাই না? তাহলে এই দিক থেকে যে কারেন্টটা যাবে সেটাই তো এখানে আইএ হবে, কারণ হচ্ছে আইএ বি এবং আইসি জিরো। এই জন্য ফল্ট কারেন্ট আইএ সমান আইএন এখানে। এই জন্য দেখো আইএফ সমান আইএ সমান আইএন দিয়ে 3 আইএ1 এটা করছে। তাহলে তোমরা সিমেট্রিক্যাল কম্পোনেন্ট দিয়ে যে আমাদের সার্কিট ডায়াগ্রামটা আঁকতে হবে, তার মধ্যে তোমরা কারেন্টটা বের করে ফেলছো, তাই না? কারেন্ট বের করে ফেলছো, এখন কি বাকি আছে? একটা সোর্স বা ভোল্টেজ বাকি আছে সিমেট্রিক্যাল কম্পোনেন্টের। ভোল্টেজটা বের করার জন্য তোমরা এই যে এই ইকুয়েশনটা দেখছো না, মনে আছে? এটা পজিটিভ সিকোয়েন্সের জন্য, এটা জিরো সিকোয়েন্সের জন্য। হুম 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 মাইনাস হয়েছে। এবং এখান থেকে আরেকটা কি, পজিটিভ সিকোয়েন্সের সোর্স আছে, কিন্তু নেগেটিভ এবং জিরোতে কোনো সোর্স নাই। সো আর হচ্ছে আরেকটা ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে যে তিনটা সিকোয়েন্সের যোগফল জিরো। সোর্স এই যে এই জন্য দেখো, হ্যাঁ, ভিএ ইকুয়াল টু জিরো, তাহলে ভিএ1 প্লাস ভিএ2 ভিএ জিরো সমান জিরো। ভিএ2 ভিএ জিরো। তারপরে এই মানগুলা তুমি নিচে এখানে বসাই দিছো, বসাই দিয়ে
এখানে দেখো যে IA1 যেটা সেটা বের করছে, এখানে IA1 হচ্ছে IA1 এ কনভার্ট করছে। এখন এইটাই আমাদের কি পজিটিভ নেগেটিভ এবং জিরো সিকোয়েন্স দিয়ে বানানো একটা নেটওয়ার্ক না? দেখো কারেন্ট তো তিনটা সমান, IA1 সমান IA2 সমান IA0, তাই না? এই জন্য একটা কারেন্টই আছে আমাদের। Z1 হচ্ছে পজিটিভ সিকোয়েন্স, Z2 নেগেটিভ, Z0 হচ্ছে জিরো সিকোয়েন্স। এটা দিয়ে যদি আমরা একটা সার্কিট আঁকাই, সার্কিটটা দেখতে এরকম হবে না? দেখো এই ইএ হচ্ছে সোর্সটা, ইএ সোর্সের সাথে Z1 আমাদের সিরিজে রাখছি, IA1 কারেন্ট এদিক দিয়ে বের হয়েছে, Z2 ইম্পিডেন্স দিয়ে IA2টা বের হয়েছে। তোমরা এখানে জাস্ট KVL যদি করো তাহলে দেখবে এই 1 নম্বর ইকুয়েশনটা ফিরে আসতেছে। বোঝা গেছে? আচ্ছা, তাহলে এই যে এই 1 নম্বর ইকুয়েশনটাও খাতা একটু লেখো, IA1 সমান ইএ ডিভাইডেড বাই Z1 প্লাস Z2 প্লাস Z0। এবং নিচের সার্কিট ডায়াগ্রামটা আঁকানোর পরে তো একটু চেক করে দেখো যে 1 নম্বর ইকুয়েশনটা তোমাদের ঠিক হইলো কি না। হ্যাঁ, ডায়াগ্রামটা আঁকো, ওটা ম্যাথের সময় কাজে লাগবে। আমরা ম্যাথটাই করবো, তো ম্যাথ করার আগে এই ইনফরমেশনগুলো আমাদের লাগবে, এই জন্য আমরা আলাদা করে লিখে নিতেছি। বাইরে কি বৃষ্টি হচ্ছে? মানে অন্ধকার হয়ে গেছে? আচ্ছা ঠিক আছে। KVL করার পরে দেখো তো মিলতেছে কিনা ইকুয়েশনটা। দেখো সেম, এটা যেহেতু সিরিজ সার্কিট, সেম কারেন্ট IA1 IA2 IA0 প্রত্যেকটা ইম্পিডেন্সের মধ্য দিয়ে যাচ্ছে। তাহলে যদি তুমি ওই যে 1 নম্বর ইকুয়েশনটা দিকে তাকাও, তাহলে IA1 এর সাথে Z1 গুণ হচ্ছে, Z2 গুণ হচ্ছে, Z0 গুণ হচ্ছে, তাই না? এবং সোর্স একটাই, সেটা হচ্ছে ইএ। সো 1 নম্বর ইকুয়েশনের সাথে আমাদের সার্কিটটা ম্যাচ করতেছে, তাই না? KVL করার পরও এটা বোঝা যাচ্ছে যে ঠিক আছে, তাই না? তাহলে এইটা হচ্ছে তোমাদের এক টাইপের কোশ্চেন আসতে পারে যে লাইন টু গ্রাউন্ড ফল্টের জন্য সিমেট্রিক্যাল কম্পোনেন্টগুলো দিয়ে সিকোয়েন্স নেটওয়ার্কটা কীরকম হবে তার ইন্টার কানেকশনটা দেখা। এটা হলো একটা ধরনের টাইপ। তোমরা হচ্ছে এই যে প্রত্যেকটা কিন্তু ক্যালকুলেট করে করে তোমাদেরকে দেখাইতে হবে। আমি এখানে ডিরেক্ট যে এখানে আসলাম, যেহেতু এটা আগে পড়াই ফেলছি, এই জন্য এটার নতুন করে বেশি দেখাইতেছি না। এখন এর উপর ডিপেন্ড করে আমাদের ম্যাথ করবো আমরা। এতটুকু হয়েছে, আঁকানো হয়েছে তোমাদের?
বের হয়েছে? আচ্ছা ওকে, তাহলে ম্যাথে আসি এখন। তোমরা চাইলে এই হ্যান্ড রিটেন স্লাইডটাও পড়তে পারো অথবা এখান থেকেও এগুলো পড়তে পারো। আচ্ছা, আমাদের ডিরেক্ট যে রিলেটেড ম্যাথগুলো সেটা আমরা দেখব। দেখো, প্রথম ম্যাথটা আমরা স্কিপ করব, এটা ডিরেক্ট রিলেটেড না, আমরা ডিরেক্ট রিলেটেড ম্যাথে এখানে আসব। সেকেন্ডটা বুঝছো, এখানে এই ম্যাথটা থেকে আমরা স্টার্ট করবো। এটা হচ্ছে ডিরেক্ট লাইন টু গ্রাউন্ড ফল্টের সাথে এই ম্যাথটা রিলেটেড। এখানে দেখো যে রিকালেক্ট দ্য টু মেশিন সিস্টেম। দেখো, টু মেশিন বলতে একটা জেনারেটর আছে এখানে, একটা মোটর আছে বোঝানো হয়েছে। সিস্টেম এক্সাম্পল কনসিডার ফর ব্যালেন্সড ফল্ট কন্ডিশন, দ্য সিস্টেম ডায়াগ্রাম উইথ অল দ্য প্যারামিটার্স গিভেন বিলো, সব প্যারামিটার দেওয়া আছে। দ্য সিকোয়েন্স নেটওয়ার্কস আর অলসো প্রোভাইডেড। তারপর বলছে যে ক্যালকুলেট দ্য সাবট্রানজিয়েন্ট ফল্ট কারেন্ট ইন পার ইউনিট অ্যান্ড ইন কিলো অ্যাম্পিয়ার ফর এ ভোল্টেড সিঙ্গেল লাইন টু গ্রাউন্ড শর্ট সার্কিট ফল্ট ফর ফেজ এ টু গ্রাউন্ড। এখানে দেখো কিছু কথা আছে, একটা হচ্ছে সাবট্রানজিয়েন্ট ফল্ট কারেন্ট, এইটা বের করতে বলছে, মানে ফল্ট কারেন্টটা বের করতে বলছে। তার মানে এই ইকুয়েশনটাতে তোমরা যে এখানে আইএফটা বের করছো না, সেই আইএফটাই হচ্ছে ওখানে চাচ্ছে, সেই ফল্ট কারেন্টটা চাচ্ছে। এখন সাবট্রানজিয়েন্ট ফল্ট কারেন্ট হচ্ছে যে কোনো যদি ফল্ট হয় সেই সময়ের পিরিয়ডটাকে আমরা তিন ভাগে ভাগ করি, একটা হলো সাবট্রানজিয়েন্ট পিরিয়ড, একটা হচ্ছে ট্রানজিয়েন্ট পিরিয়ড। ফল্টটা ক্লিয়ার হওয়ার পরে যে সময়টা আসে সেটা হলো স্টেডি স্টেট পিরিয়ড। তাহলে ফল্টের মধ্যে দুইটা পিরিয়ড আছে, একটা হলো সাবট্রানজিয়েন্ট, একটা হলো ট্রানজিয়েন্ট পিরিয়ড। সেই জন্য এখানে বলা হয়েছে সাবট্রানজিয়েন্ট ফল্ট কারেন্ট, মানে সাবট্রানজিয়েন্ট সময়ের মধ্যে এই ফল্ট কারেন্টটা হয়েছে। সো তোমরা এই তাহলে ফল্ট কারেন্টের সূত্রটা এটা, তাই না? এটা করার জন্য তোমাদের এই যে এই ম্যাট্রিক্সটা করে আসতে হবে ওখান থেকে ম্যাথে করার সময়। আচ্ছা, এটা এখানে বলছে ইন পার ইউনিট, তার মানে কি এখানে পার ইউনিটের যেহেতু একটা ব্যাপার আসছে, সো আমাদের বেস কারেন্ট বের করতে হবে, পার ইউনিট কারেন্ট বের করতে হবে এবং অ্যাকচুয়াল কারেন্ট বের করতে হবে, যেহেতু এটা পার ইউনিটের একটা ব্যাপার। পার ইউনিটের ফর্মুলা কি, মেইন ফর্মুলাটা বলো তো? পার ইউনিটের যে একেবারে বেসিক ফর্মুলাটা, অ্যাকচুয়াল কোয়ান্টিটি ডিভাইডেড বাই বেস কোয়ান্টিটি, তাই না? আমাদের এখানে যেহেতু একটা এই নেটওয়ার্কের দেখানো হয়েছে, এই নেটওয়ার্কটা এখানে আমাদের বেস একটা আছে, বেস আসার জন্য আমরা এই কোয়ান্টিটিটা বের করতে পারবো। পার ইউনিট কোয়ান্টিটিটা আমরা বের করব, এরপরে অ্যাকচুয়াল কোয়ান্টিটিটা আমরা বের করব। এই তিনটা কোয়ান্টিটি আমাদের এখানে বের করতে হবে পার ইউনিট অ্যান্ড কিলো অ্যাম্পিয়ারের জন্য। ফর এ ভোল্টেড সিঙ্গেল লাইন টু গ্রাউন্ড ফল্ট, ভোল্টেড সিঙ্গেল লাইন টু গ্রাউন্ড ফল্টে বলতে বোঝাচ্ছে যেই ফল্টটা হয়েছে লাইন টু গ্রাউন্ড ফল্টটা, সেটা মাঝে কোনো ইম্পিডেন্স নাই। সো দেখো, আমি এটা বলতে বোঝাচ্ছে, এখানে যে ছবিটা দেখো, বোল্ট যদি কোশ্চেনে থাকে ভোল্টেড লাইন টু গ্রাউন্ড ফল্ট, তার মানে এই ফল্টটা ডিরেক্ট গ্রাউন্ডেড হয়ে গেছে, এর মাঝে কোনো ইম্পিডেন্স নাই। যদি ইম্পিডেন্স হয়ে গ্রাউন্ডেড হতো তাহলে ভোল্টেড কথাটা থাকতো না, বুঝে গেছে? ভোল্টেড লাইন টু গ্রাউন্ড মানে সলিড লাইন টু গ্রাউন্ড ফল্ট। আচ্ছা, তারপরে দেখো যে কোন ফেজে হয়েছে সেটাও বলে দিচ্ছে, ফ্রম ফেজ এ টু গ্রাউন্ড অ্যাট বাস 2, মানে হচ্ছে এখানে দুইটা বাস, একটা হচ্ছে এই যে 1 নম্বর বাস হচ্ছে এটা, আর 2 নম্বর বাস হচ্ছে এটা। এই পজিশনে এসে একটা লাইন টু গ্রাউন্ড ফল্ট হয়েছে ফেজ এতে, এবং সেটা হচ্ছে ভোল্টেড লাইন টু গ্রাউন্ড ফল্ট। অলসো ক্যালকুলেট দ্য পার ইউনিট লাইন টু গ্রাউন্ড ভোল্টেজ অ্যাট ফল্ট ভোল্টেজ বাস 2, মানে এখানে লাইন টু গ্রাউন্ড ভোল্টেজটাও বের করতে বলছে, পার ইউনিট লাইন টু গ্রাউন্ড ভোল্টেজ। এবং ওরা বলে দিছে যে ফল্ট হওয়ার আগের বাস 2 নাম্বার বাসে ভোল্টেজটা ছিল 1.050 ডিগ্রি। আচ্ছা, আমরা আস্তে আস্তে আসি, অনেক ইনফরমেশন দেওয়া আছে, আমরা ম্যাথটা করি আস্তে আস্তে এখন। আচ্ছা, এখানে এখন আমাদের সিমেট্রিক্যাল কম্পোনেন্টগুলো বের করতে হবে ফার্স্টে, IA1, IA2, IA0। সিমেট্রিক্যাল কম্পোনেন্টগুলো বের করার জন্য আমাদের সিমেট্রিক্যাল সার্কিট ডায়াগ্রাম আঁকতে হবে। তো লাস্ট ক্লাসে তো আমি ওই যে পজিটিভ সিকোয়েন্স কম্পোনেন্ট দিয়ে ডায়াগ্রাম আঁকানো দেখাইছি, নেগেটিভ সিকোয়েন্স দিয়ে এবং জিরো সিকোয়েন্স দিয়ে দেখাইছি। এরপরে দেখো যে এখানে সেটাই করা হয়েছে পরের পেজটায়। দেখো কোনটা, এটা একটু প্র্যাকটিস করতে হবে, একটু প্র্যাকটিস করতে হবে, ভালো মতো প্র্যাকটিস করতে হবে। আচ্ছা, এই ছবিটা দেখে যেটা আমাদের করতে হবে, এটা একটু ছোটো করে দিলাম এবং এটার সাথে দেখো এখন এখানে আমাদের প্রথমেই দেখা যায় ছবি ক্লিয়ারভাবে। আচ্ছা,
দেখো প্রথমে আমাদের জিরো সিকোয়েন্স নেটওয়ার্কটা এরা করছে। জিরো সিকোয়েন্স নেটওয়ার্কের জন্য কিন্তু স্পেশাল কিছু ক্রাইটেরিয়া আছে, লাস্ট ক্লাসে বলছি। এটা বোঝানোর আগে আগে আমি পজিটিভ আর নেগেটিভ সিকোয়েন্সটা আমি একটু দেখাই দিই। পজিটিভ সিকোয়েন্সটা দেখো, পজিটিভ সিকোয়েন্সে একটা সোর্স থাকে, তাই না? যে কোনো সিঙ্ক্রোনাস মেশিনেই, রোটেটিং মেশিনেই পজিটিভ সিকোয়েন্সে একটা সোর্স রাখতে হবে। এখানে যেহেতু দুইটা আমাদের রোটেটিং মেশিন, একটা হচ্ছে জেনারেটর, একটা হচ্ছে মোটর, এই জন্য সোর্স লাগবে এবং এদের নিজস্ব রিঅ্যাক্টেন্স রাখবে। তাহলে প্রথমে আমরা এই যে সোর্সটাকে, তারপর এইগুলো খাতায় আঁকতে হবে। তো আঁকছেন না কেন? আমি তো এখানে দেখে দেখে বলতে পারি, তোমাদের আঁকতে হবে। পজিটিভ সিকোয়েন্স নেটওয়ার্ক লিখে নিচে তোমার সার্কিট ডায়াগ্রামটা আঁকতে হবে। এটা আঁকতে চাও আগে? এটা একটা সময় নষ্ট, এটার দরকার নেই, এটা পোর্টালে দেয়া আছে। তোমাদের প্র্যাকটিস যেটা করা দরকার সেটা আঁকো, এটা তো কোশ্চেন। আচ্ছা, পজিটিভ সিকোয়েন্সে দেখো প্রথমে আমাদের জেনারেটরটা আঁকানোর পরে কী দিবা তোমরা? রিঅ্যাক্ট্যান্স দিবা না একটা? রিঅ্যাক্ট্যান্স, পজিটিভ সিকোয়েন্স রিঅ্যাক্ট্যান্সের এখানে কোনটা বলো তো? এই যে দেখো জেনারেটরের পজিটিভ সিকোয়েন্স রিঅ্যাক্ট্যান্স কোনটা এখানে? 0.15। এই যে দেখো এখানে আমাদের 0.15 দেওয়া হয়েছে। দেখো প্রথমে তোমরা এই সোর্সটা আঁকো, সোর্সটা এঁকে তারপরে 0.15 দাও। আচ্ছা, এটা হয়েছে? এটার পরে দেখো যে আমাদের এই সিঙ্গেল লাইন ডায়াগ্রামে আসো। এরপর আমাদের একটা বাস, 1 নম্বর বাসটা দেওয়া আছে। এই জন্য দেখো যে এখানেও 1 নম্বর বাসটা এখানে দেওয়া আছে, এটা দাও। 1 নম্বর বাস দেওয়ার পরে আমাদের কি আছে দেখো, ট্রান্সফরমার আছে। ট্রান্সফরমারের আমাদের এখন রিঅ্যাক্ট্যান্সটা হচ্ছে, দেখো যে এখানে পজিটিভ, নেগেটিভ, জিরো আলাদাভাবে নাই, তিনটা সবে একটা, মানে হলো 0.1 দেওয়া আছে। এই যে এখানে দেখো, এখানে 0.1 এর পরে আঁকো। আর এই যে কানেকশন ডায়াগ্রামটা আঁকতেছো, এটা কিন্তু পার ইউনিট কানেকশন ডায়াগ্রাম। আচ্ছা, এরপরে ট্রান্সফরমারের পরে আমাদের কি আছে? লাইন আছে। লাইনের হচ্ছে তোমার কি দেওয়া আছে বলো তো? বেসটা দেওয়া আছে। তোমার কি বের করতে হবে? বেস না, তোমার অ্যাকচুয়ালটা দেওয়া আছে 60 ওহম, তাই না? ওগুলো দেওয়া আছে কিন্তু অ্যাকচুয়ালটা দেওয়া আছে, কিন্তু আমরা তো পার ইউনিট আঁকতেছি, তার মানে পার ইউনিটে কনভার্ট করতে হবে। এখানে পার ইউনিটে কনভার্ট করার জন্য লাইনের তুমি যদি রিঅ্যাক্ট্যান্সটা করতে চাও, সেটা এক্স লাইন যদি করো, কি হবে বলো তো? অ্যাকচুয়ালটা ডিভাইডেড বাই বেসটা, তাই না? এক্স বেস, অ্যাকচুয়ালটা কত আছে ওখানে? দেখো যে অ্যাকচুয়ালটা কত? 20 আছে, তাই না? 20 ডিভাইডেড বাই, ফর্মুলা আমরা কি জানি? ভিবি স্কোয়ার ডিভাইডেড বাই পিবি, তাই না? তাহলে 20 ডিভাইডেড বাই বেস ভোল্টেজ এখানে কত আমাদের দেখতে হবে। বেস ভোল্টেজ আমরা কত ধরে নেব সেটা আমরা ট্রান্সফরমারের ভোল্টেজটা দেখি বেস ধরে নিতে পারবো। দেখো যে এখানে একটা আমরা প্যাটার্ন দেখতে পাচ্ছি, জেনারেটর 13.8, এটার ট্রান্সফরমার প্রাইমারিতে 13.8, লাইনটা কোথায়? প্রাইমারি সেকেন্ডারি। হ্যাঁ, লাইনটা প্রাইমারি ট্রান্সফরমারের সেকেন্ডারিতে, তাহলে সেই ভোল্টেজটা কত? 138 না? তাহলে 138কে তুমি বেস ধরে নিবা। 138 স্কোয়ার ডিভাইডেড বাই পিভি। পাওয়ারটা হচ্ছে তোমার 100 এমভিএ ধরবা। নর্মালি হচ্ছে জেনারেটর যেদিকে, জেনারেটর যদি কোশ্চেনে দেয়া না থাকে, এখানে কি কোশ্চেনে মনে হয় দেয়া নাই, যদি কোশ্চেনে দেয়া না থাকে তোমরা অলওয়েজ পাওয়ারটাকে 100 ধরে নিবা, 100 এমভিএ ধরবা। আর ভোল্টেজটাকে ট্রান্সফরমার দেখবা, ট্রান্সফরমারের ম্যাক্সিমাম কার সাথে কার ম্যাচ করতেছে, যেদিকে ম্যাচ করে। দেখো এটার সেকেন্ডারিতে 138, মানে লাইনেরও 138, আর ট্রান্সফরমার 2 এর প্রাইমারিতে 138, সো এটা ম্যাচ করতেছে, সো এটাকে আমরা বেস ধরে নেব। করো তো, এটা কত আসে? এই পোর্শনটুকু স্লাইডে ডিরেক্ট করা নাই, এই জন্য আমি একটু হাতে করে দিলাম।
0.1-এর পরে আর কি আছে একটু 3 ডিজিট বলো। হ্যাঁ 105। এখন বোর্ডে তাকাও যে এখন 0. বোর্ড তো না, টিভির দিকে তাকাও। দেখো এখন পজিটিভ সিকোয়েন্স নেটওয়ার্কের লাইনটা যেটা, সেখানে দেখো যে 0.105 দেওয়া আছে, যেটা তোমরা এখান থেকে বের করলা। আচ্ছা, এরপরে সিঙ্গেল লাইন ডায়াগ্রামে আসটাও কি আছে, এরপর হচ্ছে ট্রান্সফরমার আছে, ট্রান্সফরমারেরটা 0.1ই, তাহলে এখানে দেখো যে 0.1ই দেওয়া আছে এখানে। এরপরে 2 দিয়ে এখানে 2 নম্বর বাস আছে, 2 নম্বর বাসের পরে আমাদের কি আছে, একটা মোটর আছে, তাই না? মোটরের পজিটিভ সিকোয়েন্স রিঅ্যাকট্যান্সটা হচ্ছে 0.2, তাহলে যে 0.2 দিছে আর মোটরের সোর্সের ভোল্টেজটা দিয়ে দিছে। আঁকছো? আচ্ছা, তুমি আঁকছো রিফাত? আচ্ছা, আচ্ছা, এরপরে দেখো যে তোমরা এই ছবি দেখে এখন নেগেটিভ সিকোয়েন্স রিঅ্যাকট্যান্সের পার ইউনিট রিঅ্যাকট্যান্সটা আঁকো তো, মানে কানেকশন সিকোয়েন্সটা, নেটওয়ার্কটা। ছবি দেখে দেখো প্রত্যেকটা নেগেটিভ সিকোয়েন্স রিঅ্যাকট্যান্স দেওয়া আছে, এই x2 দেওয়া আছে, তারপর এখানে দেওয়া আছে, তারপর লাইনের জন্য নতুন করে বের করবো আবার, তাই না? লাইনের জন্য আবার বের করতে হবে না, বের করতে হবে না, 20 তো সেম, x1 x2 আঁকো। এবং কি পার্থক্যটা কোথায় বলো তো, পজিটিভের সাথে নেগেটিভের সোর্সটা থাকবে না। তোমরা কোশ্চেনটা বুঝছো কিনা একবার একটু দেখো, যে আমরা কি করতেছি, আমরা পার ইউনিট নেটওয়ার্ক ডায়াগ্রামটা বের করতেছি। এবং পার ইউনিট নেটওয়ার্ক ডায়াগ্রামের মানে কি, যে হচ্ছে আমরা পজিটিভ সিকোয়েন্স, নেগেটিভ সিকোয়েন্স এবং জিরো সিকোয়েন্স কম্পোনেন্টগুলো বের করতেছি এখান থেকে, তাই না? তারপর এখান থেকেই আমরা সেই ম্যাট্রিক্সে গিয়ে আমরা কি পাবো বলো, ফল্ট কারেন্টটা পাবো ওখান থেকে, তাই না? হ্যাঁ, আমাদের ফল্ট কারেন্টটাই বের করতে বলছে, এই জন্য আমাদের এই কাজ করতেছি। হ্যাঁ, ট্রান্সমিশন লাইনের একই হবে। আঁকছো, তাহলে একটু চেক করে নাও ঠিক আছে কিনা। 3 নম্বর চিত্রটা, নেগেটিভ সিকোয়েন্স নেটওয়ার্কটা ঠিক আছে কিনা দেখে নাও।
দেখো চেক করে নাও, ঠিক আছে? এঁকে নাও, যদি কোনো কারেকশন থাকে এঁকে নাও, তারপর সামনে যাই। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, এখন জিরো সিকোয়েন্সে আসো তাহলে। জিরো সিকোয়েন্সে তোমাদের ইয়াটা মনে আছে তাই না, যে যদি কোনো ডেল কানেকশন থাকে তার তো কোনো ইয়াই নেই, নিউট্রালি নেই, তার মানে কোনো নিউট্রালি নেই, তার মানে সে আরেকটা যে ওই দিকে কানেকশনটা সেটা যদি ওয়াই থাকে তার সাথে ডিটা কোনোভাবে কি কানেক্টেড হইতে পারবে না, তাহলে ওয়াইটাকে আমাদের আলাদা রাখতে হবে, ডেলটাকে আলাদা রাখতে হবে। আসো এখন দেখি কীভাবে রাখি। জিরো সিকোয়েন্সের ভ্যালুগুলো দেখো, জিরো সিকোয়েন্সে আমরা যদি এটা বসাই, প্রথমে দেখো যে ওয়াই কানেকশন জেনারেটরটা কি, ওয়াই কানেকশন কিন্তু সলিডলি গ্রাউন্ডেড। সো এখানে কি তোমার কোনো ইম্পিডেন্স আছে এখানে? না, ইম্পিডেন্স নাই, তার মানে কি এখানে কোনো জিরো সিকোয়েন্স নেটওয়ার্ক কি আছে? মানে জিরো সিকোয়েন্সের মধ্যে দুইটা ভাগ থাকে তাই না, একটা হচ্ছে তোমার জেড জিরো যেটা সেটা, তার একটা হচ্ছে ওই যে তোমার এটা আমি এভাবে লাস্ট ক্লাসে দেখাইছিলাম, এটা হচ্ছে তোমার একটা ওয়াই কানেকশন, আর এটা হচ্ছে সেই আমাদের গ্রাউন্ডেড হয়ে গেল। এই যে এই রিঅ্যাকট্যান্সটা এবং এটা যোগ করছিলাম না আমরা, মনে আছে? এটার নাম যদি হয় আমাদের জেড এন, আর এটার নাম যদি জেড জিরো না, জেড মনে করো এ দাও, এ ফেজের এটা, তাহলে আমাদের ওই জেড জিরোটা কী হয়? জেড এ প্লাস 3 ZN, মনে আছে? তাহলে এখানে আমাদের কোনো 3 ZN কি থাকবে? তোমরা এই যে এখানে দেখো জেনারেটর দেখো, ওয়াই কানেকশনটা কি আমাদের সিম্বলটায় কি মাঝখানে কোথাও ইম্পিডেন্স আছে? তাহলে ডিরেক্ট গ্রাউন্ডেড না, তার মানে এই যে এই জেড এটা কি থাকবে না, জাস্ট কি থাকবে, এটা থাকবে, যেটা হচ্ছে আমাদের 0.05, সেই 0.05টা এখানে দেওয়া হয়েছে, বোঝা গেছে? আচ্ছা, এরপরে দেখো জেনারেটরের পরে আমাদের ট্রান্সফরমারটা যেটা, সেটা হচ্ছে ডেল কানেক্টেড। ডেল কানেকশনে যেহেতু কোনো ওয়াই মানে নিউট্রাল পয়েন্ট নাই, সো এটার সাথে আমরা ওয়াইটা কোনোভাবেই কানেকশন দিতে পারবো না, এই জন্য দেখো আলাদাভাবে আমাদের লাইনটাকে একটা ডিসকানেক্ট করা হয়েছে এখানে, এইখানে এই জন্য কোনো কানেকশন নাই এটা বোঝাচ্ছে। এবং এইখানকার আমাদের জিরো যেহেতু 0.1ই, এই জন্য যে 0.1 দিছে পরে ট্রান্সফরমারটার। আচ্ছা, এরপরে ট্রান্সমিশন লাইনটার দেখো অ্যাকচুয়াল ইম্পিডেন্সটা 60 ওহম, এটা তোমরা পার ইউনিট ইম্পিডেন্সটা বের করে নাও। হ্যাঁ, যে 0.315, এটা আঁকো পাশে। ট্রান্সফরমার 2 এর জন্য 0.1ই থাকবে, যে 0.1। আচ্ছা, এরপরে দেখো আমাদের মোটর আছে, মোটরটা দেখো কি কানেক্টেড, ওয়াই কানেক্টেড না, কিন্তু এখানকার ট্রান্সফরমারের সেকেন্ডারিটা আবার ডেল কানেক্টেড, সো এটা ডিটাচ করতে হবে একটা থেকে। এই যে দেখো লাইনটাকে ডিসকানেক্ট করা হয়েছে এখানে একটা, এবং এটা করার পরে দেখো যে ওয়াই কানেকশনটা কি এখন কি সলিডলি গ্রাউন্ডেড, এই জেনারেটরের মতো একটা ইম্পিডেন্স হয়ে কিন্তু গ্রাউন্ডেড হয়েছে, তার মানে কি 3 ZN থাকবে। 3 ZN দেখো এখানে XN এর ভ্যালুটাও দিয়ে দেওয়া হয়েছে, এটা 3 গুণ করো, 0.05 × 3 কত হয়? এই যে 0.15টা এখানে দেওয়া হয়েছে, আর এর নিজস্ব যেটা রিঅ্যাকট্যান্সটা 0.1 সেটা এখানে দেওয়া হয়েছে।
ক্লিয়ার হয়েছে? আচ্ছা, তোমরা এখন হচ্ছে যে তিনটা পজিটিভ, নেগেটিভ এবং জিরো সিকোয়েন্স কম্পোনেন্ট, মানে সিমেট্রিক্যাল কম্পোনেন্টগুলোর একটা সার্কিট ডায়াগ্রাম আঁকলা তোমরা। আর সিমেট্রিক্যাল কম্পোনেন্টগুলো কারেন্ট বের করতে পারবো না এখন, কীভাবে করতে হয় আসো দেখি। আচ্ছা, সিমেট্রিক্যাল কম্পোনেন্ট কারেন্ট বের করার আগে এরা হচ্ছে দেখো যে থেভেনিন ইম্পিডেন্সটা বের করছে, এটা কাজে লাগবে কারণ হচ্ছে ওই যে ফর্মুলাটায় তোমরা এই ফর্মুলাটা যদি কাজে লাগাতে চাও, এই ফর্মুলাটা যদি কাজে লাগাতে চাও, Z1 Z2 Z0 ভ্যালুটাগুলো বের করতে হবে না? Z1 এর ভ্যালুটা যদি বের করতে চাই, দেখো এখানে এখন এই যে তোমাদের ফলটা কোথায় হয়েছে, বাস 2তে না? বাস 2 এর এই জন্য এই জায়গার থেকে যেহেতু আমরা ফল দেখতেছি, এর আগের ইম্পিডেন্সগুলোকে আমাদের ইকুইভ্যালেন্ট একটা ইম্পিডেন্স করতে হবে, যেটা যেটা প্যারালাল সেটা প্যারালাল করতে হবে, যেটা যেটা সিরিজের সেটা সিরিজ করতে হবে। এবং করার পরে Z1 এর ভ্যালুটা এটা আসছে, Z2 এরটা এটা, Z0টা এটা, এটা তোমরা বাসায় গিয়ে করবা। কোনটা? হ্যাঁ, জিরো সিকোয়েন্সটা যেখানে তোমার ডিসকানেক্ট করা হয়েছে, যে এখান থেকে এই তিনটা কি আকারে আছে, সিরিজে আছে, হ্যাঁ যোগ দিলা, তারপরে কি করবে দেখো তো, যোগ দেওয়ার পর কত আসে? তোমরা আগে ওই যে Z1 এবং Z2টা করো, এটার সাথে ম্যাচ করতেছে কিনা। Z1 Z2টা খাতায় আগে করো, মানে পজিটিভ নেগেটিভটা করো, তারপর জিরোতে আসো। ম্যাচ করে দেখো যে Z1 এবং Z2টা ফার্স্টে আসে কিনা। আচ্ছা, এটা একটা কাজ করো তোমরা, আপাতত ম্যাটটা আমি করাই, তোমরা পরে ট্রাই করো, না হলে এটা টাইম লাগবে। তোমাদের ম্যাটটা আগে শেষ করি, তারপরে করো। না, ওটা তো মানে করবা তোমরা, যা ম্যাথটাকে বুঝাই তারপর ম্যাথের পরে করো ওটা। আচ্ছা, তারপরে দেখো যে এখানে আমাদের এখন সিকোয়েন্স যে ডায়াগ্রামটা সেটা আঁকতে পারবো না এখন। এটা তো হচ্ছে এই জিনিসটাই, তাই না? এই জিনিসটাই জাস্ট হচ্ছে এটা এখানে আঁকানো হয়েছে। আঁকানোর পরে এখন আমাদের কি ওই ফল্ট কারেন্টটা বের করতে হবে। ফল্ট কারেন্টটা বের করতে হবে না? তাহলে হচ্ছে আমাদের কি দরকার, সেই IA1টা দরকার, কারণ ফল্ট কারেন্ট এখানে কি দেখো, ফল্ট কারেন্টটা হচ্ছে 3IA1, তাহলে IA1টা বের করবো আমরা। I1 বের করলে 3 দিয়ে গুণ করলেই তো সেটা পেয়ে যাচ্ছি, তাই না? বোঝা গেছে কি বলতেছি? এই জন্য এই এটা যেহেতু সিরিজ সার্কিট, প্রত্যেকটার মধ্য দিয়েই তো IA1 কারেন্টটা যাচ্ছে। সো এখান দিয়ে কারেন্টটা যদি বের করতে পারো তাহলে তার সাথে 3 গুণ করলে, হ্যাঁ ভোল্টেজ যেটা আছে ভাগ দিলে হয়ে যাচ্ছে, হ্যাঁ, এবং সেটাকে 3 দিয়ে গুণ করবা, তাহলে ফল্ট কারেন্টটা পাবা, তাই না? তাহলে এই যে দেখো 3 দিয়ে গুণ করা হয়েছে, ফল্ট কারেন্টটা পাইছো। আচ্ছা, এতটুকু ফার্স্টে করো, এই যে সার্কিট ডায়াগ্রামটা আঁকো, সার্কিট ডায়াগ্রামটা আঁকার পরে এই যে ফল্ট কারেন্টটুকু পর্যন্ত আসো করে করে। হ্যাঁ, জেডগুলো লিখে নাও এখানে, জেডগুলো লিখে নাও। আর জেডের কীভাবে বের করতে হয় এটা পরে আসো, তুমি আগে ম্যাথটা বুঝে নাও।
আঁকছো ডায়াগ্রাম? সমস্যা নেই, সিরিজ সার্কিট যেদিকে মন চায় দিতে পারো, শুধু হচ্ছে সোর্স যেখানে থাকবে পজিটিভ সিকোয়েন্স রিঅ্যাক্ট্যান্স সেখানে থাকবে। এটা করে ওই ভোল্টেজ দিয়ে রিঅ্যাক্ট্যান্সটা ভাগ করো, তারপর হচ্ছে কারেন্টটা পাবা, সেই কারেন্টটাকে 3 দিয়ে গুণ করো। কোনটা? এটা এটা হ্যাঁ, যে যে হ্যাঁ, আরে পয়েন্টের পরে জিরোর কোনো ভ্যালু নেই। করছো? কারেন্টটা বের করছো? IA1 বের করছো? IA1 বের করো, ভোল্টেজ দিয়ে রিঅ্যাক্ট্যান্সগুলো যোগ করে ভাগ করো। হ্যাঁ, এটা কমপ্লেক্সই আসবে। কমপ্লেক্সের যদি তোমার ক্যালকুলেটর না থাকলে এখন দরকার নেই, জাস্ট মানগুলো লেখে কত হয় সেটা উঠায় নাও হাতে, সূত্রের মধ্যে মানগুলো বসাও, মানগুলো বসায় কত হয় সেটা লিখে নাও। আচ্ছা, তাহলে কি পাইলা? IA1 পাইলা। এখন তোমার হচ্ছে ফল্ট কারেন্ট যদি বের করতে চাও, সূত্র কি? 3IA1, তাই না? এখন এই যে 3 দিয়ে গুণ করে ফেলো এটাকে, তাহলে 3IA1 পাবা। তোমরা ওই যে ফল্ট কারেন্ট লিখে কমা দিয়ে IF সমান 3IA1 এই কথাটা লিখো, নাহলে ভুলে যাবা।
ফল্ট কারেন্ট আইএফ সমান 3IA1, এটা লিখো। করছো 3IA1? আচ্ছা, এরপরে দেখো আমাদের কি বলছে যে কোশ্চেনে যাই একটু, আমি বেস কারেন্ট চাইছে তাই না, পার ইউনিট কারেন্ট চাইছে, হ্যাঁ, আর হচ্ছে এই বেস কারেন্টকে আলাদাভাবে চাইছে এরা, পার ইউনিট কারেন্ট চাইছে অ্যান্ড কিলো অ্যাম্পিয়ার। কিলো অ্যাম্পিয়ার বলতে এরা বোঝাচ্ছে অ্যাকচুয়াল কারেন্টটা চাইছে, বুঝতে পারছো? পার ইউনিটের কি কোনো ইউনিট থাকে? হ্যাঁ, পার ইউনিট থাকে জাস্ট। তাহলে কিলো অ্যাম্পিয়ার যেহেতু একক দিয়ে বুঝাইছে, মানে অ্যাকচুয়াল ভ্যালুটা চাইছে। তোমরা কি বের করলা এটা বলো তো? এটা পার ইউনিটে বের করলা নাকি এটা অ্যাকচুয়ালটা বের করছো? এটা যে বের করলা ঠিক পার ইউনিটে বের করলো না অ্যাকচুয়ালটা? হ্যাঁ হ্যাঁ, এই যে মাত্র এটা পার ইউনিটে বের করছে। তার মানে হচ্ছে তোমার কাছে পার ইউনিট জানা আছে, কিন্তু ওরা চাইছে অ্যাকচুয়ালটা। তার মানে হচ্ছে এই যে পার ইউনিটটা তুমি ম্যাথ করে বের করলা, ওরা চাইছে অ্যাকচুয়ালটা। তার মানে আমাদের বেসটা বের করে নিতে হবে না? বেসটা বের করে নিতে হবে। বেস কারেন্টের যদি তুমি আসো, আমাদের কি কি থাকে এখানে? কম্পোনেন্টগুলো আছে, পাওয়ার আছে, ভোল্টেজ আছে, কারেন্ট আছে, তাই না? এর মধ্যে ফর্মুলাটা ফেলাও, P = VI, তাই না? এবং একটা তোমার ইয়ার জন্য, যে কোনো একটা ফেজের জন্য √3VI, মনে পড়ে? VI cos θ 3VI। আচ্ছা, হ্যাঁ, তাহলে এই যে বেস কোয়ান্টিটিটা, যে এটা হচ্ছে আমাদের সেই পি বেস কোয়ান্টিটি। তাহলে বেস কারেন্টটা, এটা বেস কারেন্ট না? তাহলে বেস কারেন্টটা বের করতে হলে, এবং এই ভিটা কি, ভিও তো বেস, তাহলে আমাদের কি করতে হবে? P/√3 ভি বেসটা আর কি। তাহলে এখানে মানগুলো বসাও। পি বেস কত? 100। আর ভি বেস কত? এটা বসাও। এবং বেসটা জেনারেট, তোমার ফলটা হয়েছে হচ্ছে কোথায় বলো? 2 নম্বর বাসে হয়েছে। 2 নম্বর বাসে ট্রান্সফরমারের সাথে সেকেন্ডারিটি কানেক্টেড না 2 নম্বর বাসটা? তাহলে সেখানকার হ্যাঁ, বেসটা ভোল্টেজটা কত হবে? 13.8 হবে, তাই না? আর মানগুলো বসাও, 100/√3 × 13.8। এই ফর্মুলাটা ফার্স্টে লিখে নিও। কতক্ষণ চলবে? আর চলবেই তো না মনে হয়। আচ্ছা, যাই হোক, করো এটা, ম্যাথটা শেষ করো। বেস পার্টটা বের করো, তারপরে আসি। করছো? বেস কারেন্টটা আসছে, এটা 4.8 আসছে। তাহলে তোমাদের এখন পার ইউনিটটা জানো তুমি, বেসটা জানো। তাহলে কিলো অ্যাম্পিয়ার যেটা কোশ্চেনে চাইছে, অ্যাকচুয়াল কোয়ান্টিটিটা বের করতে হবে না এখন?
তাহলে পার ইউনিট দিয়ে বেসটা গুণ করতে হবে না? মানে তোমার কোশ্চেনে চাইছে কারেন্ট ইন কিলো অ্যাম্পিয়ারে বের করো, কারেন্ট ইন পার ইউনিটে বের করো। পার ইউনিট তো তুমি বের করছো, বেসটা তুমি জানো, তাহলে কিলো অ্যাম্পিয়ারে এখন বের করবা। হ্যাঁ, অ্যাকচুয়াল কারেন্ট। বুঝছো? আচ্ছা, এরপরে দেখো যে কোশ্চেনে কি বলছে লাস্টের পার্টটা। পরে বলছে যে অলসো ক্যালকুলেট দ্য পার ইউনিট লাইন টু গ্রাউন্ড ভোল্টেজ ফল্ট অ্যাট বাস টু। মানে হচ্ছে লাইন টু গ্রাউন্ড ভোল্টেজ বলছে, মানে এখানে দেখো আসো কোনটা চাইছে এখানে। আমাদের এখানে এখন লাইন টু গ্রাউন্ড ভোল্টেজ বলতে আমাদের কি ভোল্টেজগুলো চাচ্ছে এখানে, এখন লাইন ভোল্টেজগুলো চাইতেছে, তাই না? তাহলে এই যে ভিএ, ভিবি এবং ভিসি চাইতেছে। তাহলে আমরা এখন ম্যাট্রিক্সটায় যদি আসি, এখানে এই যে ম্যাট্রিক্সটায় আসো, তাহলে ম্যাট্রিক্সটায় আসলে আমাদের এই যে তোমরা যদি এখানে এটা কোথা থেকে আসছে বলো তো, এই যে এই ফর্মুলাটা VA0 VA1 VA2 বলতে পারবা এটা কোথা থেকে আসছে? এটা হচ্ছে হ্যাঁ ফেজ সিকোয়েন্স থেকে আসছে, কিন্তু এখানে একটু VA1 যদি আমরা লিখি তাহলে EA মাইনাস IA1 Z1 না? তাই এখানে এই যে এই তিনটা ইকুয়েশন তোমরা মুখস্থ না, দুইটা আলাদা হয়ে গেছে, তাই না? কোনটা? আচ্ছা দেখো, এই তিনটে ইকুয়েশন মুখস্থ করে রাখলে তোমার আর এই ম্যাট্রিক্সটা লাগবে না। কারণ কি দেখো, V1 মানে কি EA মাইনাস IA1 Z1। এখানে দেখো যে V1 এ তুমি যদি আসো, VA1 ইকুয়ালস টু EA, এটা EA না, এটা হচ্ছে EA মাইনাস IA1 কোথায় আছে বলো তো? IA1 আসা হচ্ছে আমাদের, আমরা যদি এদিকে দেখি IA1টা হচ্ছে, এটা হলো IA0, এটা হচ্ছে IA1, এটা IA2, তাই না? হ্যাঁ, তাহলে আমাদের EA মাইনাস আমরা কি জানি IA1 ইন্টু Z1, তাহলে এটা হচ্ছে আমাদের সেই IA1। এটা দিয়ে আমাদের যদি হ্যাঁ ওটা দিয়ে করতে পারো, সেটাই আমি বলতেছি। যদি এটা মুখস্থ করে রাখতে পারো, হ্যাঁ তাহলে একটু লিখে ফেলো যে VA1 সমান এটা, VA2 সমান এটা, VA0 সমান এটা, এটা লিখে তোমরা মানগুলো বসাও, তাহলে তিনটা সিমেট্রিক্যাল কম্পোনেন্ট পাইছো। সিমেট্রিক্যাল কম্পোনেন্ট পাইলে তোমরা তো ফেজ কম্পোনেন্ট বের করতেই পারবা, তাই না? এবং লিখে মান এই ইকুয়েশনগুলো লিখে এর পাশে হচ্ছে ভ্যালুগুলো বসাও। এই তিনটা লেখা হয়েছে ইকুয়েশন। আচ্ছা, তাহলে এখন এই যে ভ্যালুগুলো বসায় ফেলো।
IA1 IA2 IA0 বের করছো না, সেটা আর ইয়ে তো জানোই, সেটার দিকে VA1 VA2 VA0টা বের করে ফেলো। যে তুমি চাইলে দিতে পারো, নাহলে স্কিপ করতে পারো। যে দিয়েই করো, কারণ হচ্ছে যেহেতু একটা অ্যাঙ্গেল, যেহেতু আমরা একটা কমপ্লেক্স ম্যাথ করতেছি, অ্যাঙ্গেলের একটা ব্যাপার আছে, যে দিয়ে করো। যদি শুধু রিঅ্যাকট্যান্স ডায়াগ্রাম থাকতো তখন যে দিলেও পারতা, না দিলেও পারতা, কিন্তু যেহেতু এটা ক্যালকুলেশন, যে দিয়ে করো। করে দেখো যে এই যে VA1 2 0 মানগুলো মিলতেছে কিনা। হ্যাঁ, কনভার্ট করেই করো, কনভার্ট করে রেক্টেঙ্গুলার নিয়ে আসো। তুমি লিখে ফেলো, জাস্ট মানগুলো লিখে ফেলো, এখন কনভার্সনের টাইম নেই, জাস্ট হচ্ছে ভ্যালুগুলো লিখে ফেলো। আর ম্যাক্সিমাম কি হবে বলো তো, যে আর যে গুণ হয়ে -1 হয়ে যায়, তখন কি যে আর লাগে? যে আর যে গুণ হয়ে -1 হয়ে যায় না, তখন কি আর লাগে যে? ম্যাক্সিমাম ক্ষেত্রেই দেখো, এই যে তুমি যখন IA1 Z1 করবা, IA1 এর সাথেও একটা জে আছে, Z1 এর সাথেও একটা জে আছে, তাহলে মাইনাস হয়ে যাবে না? যখন করতে যাবো তখন এগুলো দেখবা। এটা লিখে ফেলো, VA1 VA2 VA0 দিয়ে মানগুলো লিখে ফেলো জাস্ট। মানে কি বললাম বুঝতে পারছো তো, যে ওই কমপ্লেক্সে নেওয়ার অতটাও কমপ্লেক্স না এটা, যে যে গুণ করলে -1 হয়ে যাবে। এখন ওরা করছো, লেখো তাড়াতাড়ি লেখো। আচ্ছা, এখন ওরা কোশ্চেনের লাস্ট পার্টটাই চাইছে, যেখানে ফল্ট হয়েছে সেখানকার লাইন টু গ্রাউন্ড ভোল্টেজগুলো কত সেটা বের করতে বলছে। এই যে দেখো, আচ্ছা দেখো যে অলসো ক্যালকুলেট দ্য পার ইউনিট লাইন টু গ্রাউন্ড ভোল্টেজ অ্যাট ফল্ট ভোল্টেজ বাস টু। মানে এখানে এই যে ফল্ট হওয়ার জায়গাটায় আমাদের লাইন টু গ্রাউন্ড ভোল্টেজ, মানে কি প্রত্যেকটা ফেজে দেখো, এখন আমরা এজি বলছে মানে ফেজের সাথে গ্রাউন্ড, বিজি মানে ফেজের সাথে গ্রাউন্ড। এখানে ভিএজির ভ্যালুটা কত হবে বলো তো? ছবি, এই ছবিটা দেখো, এই ছবিতে আমাদের ভিএজির ভ্যালুটা কত হবে? গ্রাউন্ডেড হয়ে গেছে, তার মানে কি সেখানে কোনো ভোল্টেজ ড্রপ হবে? এই জায়গাটায় ভিএজি 0 হবে না? দাঁড়ো, ঠিক আছে, আমাদের এটা যেহেতু ক্লোজ হয়ে গেছে, এটা একটু ইয়া করে ফেলো। আচ্ছা আচ্ছা, আমরা মানে ক্লাস তো শেষ হয়নি এখন, এটা চলে মানে একটু মুখে মুখে বলি কি হচ্ছে তাহলে। তারপরে হচ্ছে তোমার ওই ভিএজি 0 হয়ে গেল, বুঝতে পারছো তুমি? এটা হচ্ছে তোমার, এটা ধরো সেই আমাদের ওয়াই কানেকশনটা, এখান থেকে ফল্ট হয়েছে, এই জায়গায় কি কোনো ভোল্টেজ আছে লাইনের মধ্যে? না, এই জন্যে ভিএজি 0 হয়েছে, কিন্তু এই দুইটা টার্মিনাল ওপেন অবস্থায় আছে না? তুমি যদি এখানে ভোল্ট মিটার ধরো, ভোল্টেজ পাওয়া না এখানে, এই যে গ্রাউন্ডের সাপেক্ষে এখানে যদি ভোল্ট মিটার ধরো তাহলে অবশ্যই ভোল্টেজ পাবা, তাই না? তাহলে ভিবিজি এবং ভিসিজি এরা কত হবে এটা ওরা বের করতে বলছে। এখন তোমার VA1 VA2 VA0 বের করলো না একটু আগে, তোমার হচ্ছে সিমেট্রিক্যাল কম্পোনেন্টগুলো জানা, কারণ ফেস কম্পোনেন্টগুলো তুমি বের করতে পারবে না ম্যাট্রিক্স দিয়ে। বোঝা গেছে ব্যাপারটা? এটাই চাইছে ওরা, এটা হচ্ছে সেই লাইন টু গ্রাউন্ড ফল্টের ম্যাথটা, এটা বোঝা গেছে? হুম, ম্যাট্রিক্সটা লিখো 1 1 1 A স্কোয়ার 1 এগুলো লিখবো আর কি।
VA1 VA2 VA0 এটা বসাবা, তাহলে ফেজটা পাবা না এদিকে। হ্যাঁ, সেটাই বের করতে বলছে যে যেদিকে ফল্ট হয়, বাস 2-তে ফল্ট হয়েছে সেই জায়গায় লাইন টু গ্রাউন্ড ভোল্টেজগুলো কত, এই জন্য বের করতে বলছে। বড় একটু ইয়ে আসবে। আচ্ছা ঠিক আছে, তাহলে এটা একটু ক্লোজ করে দাও, ভিডিওটা ক্লোজ।